ইরাম অরণ্যের চোখে প্রথমবারের মতন সরাসরি তাকালো। ওই চোখের মাঝে যে সরলতা, মুগ্ধতা এবং আবেগ সে দেখল, তাতে সন্দেহের কোনো অবকাশ পেল না। অতঃপর শুরু হলো তাদের ইঁদুর বিড়ালের দৈরাত্ম্য। পাক্কা 2 মাস প্রয়োজন হলো অরণ্যর ইরামকে বিয়েতে রাজি করানোর জন্য। শেষ দিনে ঘটনাটা অনেকটা এমনই ছিল যে ইরাম স্কুল থেকে ফিরছিল গ্রীষ্মের তীব্র গরম মাথায় নিয়ে। প্রতিবার লোকালেই যাওয়া হয়, অথচ সেই দিন হলো না। তার জন্য অপেক্ষা করেছিল অরণ্যর গাড়ি। ইরাম ভেতরে ঢুকতেই এসি অন করে দিল সে। তারপর ঝুঁকে ইরামের পায়ের পুরাতন শু জোড়ায় হাত দিয়ে দিল অরণ্য। দেখি প্লিজ, এই গরমে মানুষ শু পরে, স্যান্ডেল নেই? কি আপনি আমার পায়ে হাত দিচ্ছেন কেন? অন্য কোনো কথা শুনল না। ইরামের শু খুলে নিয়ে বক্সের ভেতর ঢুকিয়ে রাখলো। পা মুক্ত হতেই মেলে বসতে পারলো ইরাম। এসির বাতাসে বেশ আরাম লাগলো। অরণ্যর প্রস্তুতি নেহাতি কম নয়। কোথা থেকে একটা বরফ ঠান্ডা লেমনেডের কাপ বের করে তাতে স্ট্র বসে ইরামের হাতে ধরিয়ে দিল সে। হতবাক ইরাম এক পলক অরণ্যর দিকে চেয়ে শেষমেশ মুচকি হেসে তাতে চুমুক দিল। অরণ্য ড্রাইভ শুরু করলো। আকাশি রঙের ফুল হাতা শার্ট, ওপরে কোট, ব্লেজারে পুরো দস্তর। ব্যবসায়ী লাগছে আজ মানুষটাকে, আর অবশ্যই বড় বড় মতো সুদর্শন। এরম চোখ ফেরাতে পারল না অরণ্যর গিয়ার ধরা। এক হাতে স্টিয়ারিং ঘোরানোর মনোযোগ দৃষ্টি প্রত্যেকটাই কার্যকলাপ সে খুঁচিয়ে খুঁচিয়ে দেখল। লেমনেড গলায় যেতেই গরমটা চির বিদায় নিল। অরণ্য কিভাবে যেন সবসময় বুঝে যায় ইরামের কখন কি প্রয়োজন। মনে হচ্ছে আমার কোনো চান্স নেই, তাই না? হঠাৎ করে বিষণ্ণ গলায় বলে উঠল অরণ্য। ইরাম তাতে ভাবা জায়গায় খেয়ে গেল। প্যাসেঞ্জার সিটে সোজা হয়ে বসে শুধল। মানে আমার ভাগ্যটাই এমন, এই আর কি। মাথার উপরে বাবা মা গুরুজনের ছায়া নেই তো, তাই সহজে কেউ আগলে নিতে চায় না। ইরামের বুকের ভেতরটা খামচে ধরল কেউ বুঝি। অরণ্য স্টিয়ারিং ঘুরিয়ে রাস্তার দিকে দৃষ্টি রেখে বলল, জীবনটা সহজ ছিল না। মানুষ ভাবে টাকা থাকলেই বুঝি সব আছে, অথচ আমার কাছে শান্তিটাই নেই। আপনার জানা আছে শান্তি কোথায় বিক্রি হয়? তবে নিজের জন্য কিনে বাক্সে ভরে রাখতাম। কেন যেন নিজেকে রুখতে পারল না ইরাম। অজান্তেই নিজের হাতটা গিয়ারের উপর রাখা অরণ্যের হাতের উপর রাখল। আপনার বাবা মাকে খুব মিস করেন, তাই না? মলিন হাসল অরণ্য। না, করি না। ওনারা চলে না গেলে বুঝতাম না দুনিয়াটা কতটা কঠিন। আত্মীয় নামক কালসাপগুলো সম্পত্তির লোভে কতটা ভয়ঙ্কর হতে পারে সেটা ওনাদের বিদায় নেওয়ার পরেই বুঝেছি। আপনার সুখের সময় সবাই আপনার পাশে থাকে, এরপর সুযোগ বুঝে হামলে পড়ে। আমার দুনিয়ায় এখন আছি শুধুই আমি, আমার অর্জন আর আমার একাকিত্ব। আফসোস নেই। ইরাম নিজের হাতের বাঁধনটা আরেকটু শক্ত করে বলল, এখন থেকে আপনি আর আপনার অর্জন থাকবেন শুধু। একাকিত্বের ভারটা না হয় আমার উপর ছেড়ে দেবেন। অরণ্য সইতে পারল না। ব্রেক কষে তৎক্ষণাৎ গাড়ি থামিয়ে ফেলল মাঝ রাস্তায়। এভাবেই হঠাৎ গাড়ি থামিয়ে ফেলায় আশেপাশে যানবাহনের দ্রুত হর্ন বাজতে লাগলো। চিৎকার চেঁচামেচি শুরু হয়ে গেল। অথচ অরণ্যর কোনো দিকে খেয়াল নেই। সে অপলক চেয়ে আছে ইরামের দিকে। ঝুঁকে এলো সে, রীতিমতো ফিসফিস করে উচ্চারণ করল, আরেকবার বলুন। ইরাম মোলায়েম হাসল। তার চোখে হালকা অশ্রু ঝলঝল করল। একাকিত্বের দীর্ঘশ্বাস, মায়ায় অবিশ্বাস, আর বিয়েতে সর্বনাশ। আপনি নিজের সর্বনাশ করতে মুখিয়ে আছেন। কুয়াতে ঝাঁপ দেওয়া ঠেকানোর সাধ্য কার? অর্ণের ঠোঁট বিকৃত একটা হাসি ফুটল এবার। ইরামের হাতটা ধরে সে উপরে তুলল। প্রথমবারের মতো নিজের ঠোঁটের স্পর্শ ছুঁয়ে দিল কাজের কারণে রুক্ষ হয়ে আসা আঙুল জুড়ে পড়ল, এই হাতের রুক্ষতা মানায় না, এতে আপনি বুনুন শুধুই কোমলতা। শুনছেন আমার প্রিয়? আজ থেকে এই অরণ্যের হাজারো কাটা গাছের মাঝে একটি মাত্র ফুল গাছ আপনি। আজ ইরামের বিয়ে। কাবিন এবং যাবতীয় কাজ সকালেই হয়ে গিয়েছে। এখন শুধুমাত্র অনুষ্ঠান। যদিও ইরামের মত দিয়েছিল ছিমছাম অনুষ্ঠানের আয়োজন করবে, বেশি মানুষের উপস্থিতি সে স্বাচ্ছন্দ্য বোধ করে না। তবে শেষ মুহূর্তে অরণ্য বেঁকে বসেছে। না, ইরামকে সে চুপচাপে বিয়ে করবে না। সমস্ত এলাকার মানুষকে দাওয়াত দিয়ে খাওয়াবে। যে মানুষগুলো এতদিন ইরামকে নিয়ে হাজার কথা চালাচালি করেছে, তাদের যদি একটু ভালো মতো আপ্যায়ন না করা হয় তাহলে কিছু হলো? ইরাম স্টেজের সামনে দাঁড়িয়ে ফটোগ্রাফারের জন্য পোজ দিতেই অদূরে দাঁড়ানো অরণ্যকে দেখছে। শেরওয়ানি পরনে লোকটাকে আজ অনন্য লাগছে। ইরাম
থেকে থেকে স্বামীকে দেখেই যাচ্ছে। একপাশে খাওয়া দাওয়ার ব্যবস্থা, সেখানে মানুষজন খেতে বসে পড়েছে। মুরব্বীরা সব একসঙ্গে প্লেটের পর প্লেট মাংস সাবার করছে। খেতে পারুক বা না পারুক, নেয়ার কমতি নেই। বিয়ে বাড়ির এই অপচয়টা ইরামের একদম পছন্দ নয়। ফটোগ্রাফারের বিরতি দিয়ে এসে ভারী লেহেঙ্গাটা তুলে এগোলো টেবিলের দিকে। অরণ্য দাঁড়িয়ে আছে, সকলের খাওয়া দাওয়া ঠিকমতো হচ্ছে নাকি দেখছে। একজন মুরব্বী তাকে ডেকে কিছু বলতে মুচকি হেসে অরণ্য বলল, ভালো করে চা খান চাচা। যার বিয়ে না হওয়ার চিন্তায় মাথার চুল উড়িয়ে ফেলেছেন, তার বিয়ের খবরটা কেমন লাগছে? আই, চাচাকে আরো 2 পিস রোস্ট দাও। ইরাম কাছে গিয়ে খপ করে অর্ণর বাহু ধরে ফেলল। বাকিদের উদ্দেশ্যে জোরপূর্বক হেসে তাকে টেনে সরিয়ে নিয়ে এসে বলল, আপনি কি শুরু করেছেন? এভাবে বলে কেউ? ও মা, ওনারা বললে দোষ নেই, আমি পাল্টা বললেই দোষ। শোনো কবিতা, তোমার জন্য আমি করতে পারি ঝগড়া, আমার লাগবে না কোনো মহড়া, বাজাবো শুধু নাগরা। হেসে ফেল ইরাম। অর্ণর বাহু চাপড়ে বলে উঠল, পাগল হয়ে গিয়েছেন আপনি। তোমাকে বইয়ের রূপে দেখি আমার সার্কিট হাউসে আগুন জ্বলে গেছে। এই জ্বালা শুধু আজকের রাতেই মেটানো সম্ভব হবে। তো বলছিলাম, যদি এখনই আমরা একটু প্রাইভেসি খুঁজে পেতে পারি তাহলে। ইরাম ফ্রুতুলে অর্ণকে ধাক্কা দিয়ে সরিয়ে দৌড়ে চলে এলো। পেছন থেকে অর্ণর খিলখিল হাসির আওয়াজ ভেসে এলো। স্টেজের কাছে চলে আসতেই ইরামের চোখ পড়ল অনাকাঙ্ক্ষিত মানুষের উপরে, সামিয়া মঞ্চে। খালার বাড়িতে বেশ সংশয় নিয়েই দাওয়াত কার্ড পাঠিয়েছিল সে, ভাবেনি তিনি সত্যি এসে পড়বেন। মিথিলার সঙ্গে কথা বলছেন সামিয়া। ইরাম এগোতে ঘুরে তাকালেন, আপাত মস্তক পর্যবেক্ষণ করলেন নববধূকে। মাশাআল্লাহ, কি মিষ্টি লাগছে আমার ইরামটাকে। খালামণি, সামিয়াকে জড়িয়ে ধরল ইরাম। কত বছর পর আজ এই মানুষটাকে এমন আদরের ছোঁয়া পেল, হিসেব নেই তার। সামিয়া ইরামের পিছে পরম আদরের হাত বুলিয়ে দিলেন, কপালে চুমু খেলেন। আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া, অবশেষে তোর জীবনে সুখের দিন এসেছে। ইরাম মন ভরে গ্রহণ করলো সবটুকু আদর, মুচকি এসে বলল, সব তোমাদের দোয়া খালামণি। তুমি আজ এসেছো, আমি কতটা খুশি হয়েছি বোঝাতে পারবো না তোমায়। আমি ওরে তোকে বধূর রূপে দেখার স্বাদ আজ আমার পূর্ণ হয়ে গেল। স্টেজে আসো আপু, ফ্যামিলি ফটো তুলবো। এমন সময় স্টেজে থেকে ইহানের ডাক ভেসে এলো। ইতিমধ্যে স্টেজের উপরে সোফায় বসেছে সবাই, রাহাত, মিথিলা, অরণ্য মাঝখানে। ইহান পেছনে দাঁড়িয়ে হাত তুলে ইরামকে ডাকছে। ইরাম সামিয়ার দিকে ফিরল। আসো খালামণি, ফ্যামিলি ফটো। আরে না না, ফ্যামিলি কিভাবে আমি। আসুন না খালামণি, প্লিজ, আপনি আমাদের পরিবারই তো। স্টেজ থেকে জোর গলায় বলল অরণ্য। এবার আর মানা করতে পারল না সামিয়া। ইরাম তাকে স্টেজে নিয়ে গেল। ইহানের সঙ্গে পিছনে দাঁড়ালেন তিনি হাসি মুখে। ইরাম অরণ্যর পাশে বসল। অত্যন্ত যত্ন নিয়ে তার চলির ওড়না লেহেঙ্গা গুছিয়ে দিল অরণ্য। নিজের হাতে যেন ছবিতে সুন্দর দেখায়। মিউজিক বাজছে গম গম। মেহমানের বাচ্চারা এইদিক সেদিক নাচানাচি করছে, অনেকে ছবি তুলছে। স্টেজের ফটোগ্রাফার পজিশন নিয়ে দাঁড়িয়ে। এত লোক, এত আলোকসজ্জার মাঝে ছোটে বিরাট হাসি ধরে রেখে যখন ইরাম সামনে তাকাল, তখন ভিড়ের মাঝে একটি অবয়বের উপর তার দৃষ্টি আটকে গেল। বহু দূরে মেহমানদের ভিড়ের মাঝে একদম পিছনের দিকে কালো পাঞ্জাবি পরনে এক সুউচ্চ সুঠাম অস্তিত্ব, জলজলে একজোড়া চোখ, ভ্রুর উপরে চকচকে সিলভার পেয়াংশি, বুকে দুবাহু বেঁধে তাকিয়ে আছে স্টেজের দিকে। দৃষ্টি জুড়ে অনুভূতিহীনতা, শূন্যতা। এরম জমে গেল, নিষ্পলক চেয়ে রইল ওই গভীর কালো চোখের সঙ্গে তার দৃষ্টি মিলল। অরণ্য নিজের মাঝে ইরামের একটা হাত ধরে রেখেছে, সেই হাতটা কাঁপলো খানিক। অস্ফুটে স্বরে আপন মনে ইরাম উচ্চারণ করল, আলাদিন। ডাক্তার ওই মানুষ অবধি পৌঁছেছে কিনা ইরামে জানা নেই। চোখ ধাঁধানো ফ্ল্যাশের আলোয় চারপাশ উদ্ভাসিত হতে লাগলো বারংবার। যখন ইরামের চোখ সয়ে এলো, তখন সে দেখলো মানুষটা আর ভিড়ের মাঝে নেই, উল্টো ঘুরে হাঁটা শুরু করেছে। একটা সময় সে গেট পেরিয়ে বেরিয়ে গেল, আড়াল হয়ে গেল রাত্রির কালি গোলা আধার মাঝে। একবারও পেছন ফিরে তাকালো না। অর্ণের সঙ্গে বিয়ের পর প্রথম কয়েক মাস কাটলো স্বপ্নের মতো ইরামের। এক জীবনে যা যা তার কোনোদিনও পাওয়া হয়ে ওঠেনি, অর্ণ সেই সব না পাওয়াদের হাজির করলো ইরামের পদতলে। নিজের আগে সব সময় সে ইরামের মুখে ভাতের লোকমা তুলে দেয়। বাইরে গেলে ঘন্টায় ঘন্টায় ফোন করে, কোথায় যাচ্ছে, কখন ফিরবে, ইরাম খেয়েছে কিনা, ঘুমাচ্ছে কিনা ইত্যাদি চিন্তায় সে যেন নিজের কাজই ঠিকমতো করতে পারে না।
একবার ইরাম সিঁড়িতে পিছল খেয়েছিল বিধায় বাড়ির প্রত্যেকটা সিঁড়ি কার্পেট দিয়ে বাঁধিয়ে ফেলেছে অরণ্য। সে ইরামকে উষ্ণ ভালোবাসার চাদরে গভীরভাবে মুড়িয়ে রেখেছে, যেন পালে স্ত্রীকে সে শুকনো মাটিতে কষ্ট করে হাঁটতে দেবে না, যেন আজীবন কোলে কোলে রাখবে। আজ প্রথমবারের মতো অরণ্য গাজীপুরে একটি ফ্যাক্টরিতে এসেছে ইরাম। ভীষণ উত্তেজিত সে, বুক ভর্তি উচ্ছ্বাস এবং তীব্র আনন্দের জোয়ার। কিছুক্ষণ আগেই সে এমন একটি বিষয় সম্পর্কে নিশ্চিত হয়েছে যা সম্পর্কে জানলে অরণ্য আনন্দে আত্মহারা হয়ে যাবে সে নিশ্চিত। গাড়ি থেকে সাবধানে নামলো সে। অজান্তেই একটি হাত এসে থামলো নিজের পেটের উপর। মোলায়েম হাসলো ইরাম, চোখে জল জল করলো তারারা। এই দেহের ভেতর যে ছোট্ট প্রাণটি বেড়ে উঠছে তার হদিস পেলে অরণ্য কোনো ধরনের পাগলামি করবে সেটা দেখার জন্য মুখিয়ে আছে সে। এর মধ্যেই আন্দাজ করতে পারছে ইরাম অরণ্য তাকে অঘোষিত লকডাউন দিয়ে বাসায় বসিয়ে ফেলবে। পারলে নিজের অফিস টেনে বাসায় নিয়ে রাখবে। এক ফোঁটা একলা ছাড়বে না ইরামকে। এখন তো শুধু সিঁড়িতে কার্পেট মুড়িয়েছে, ভবিষ্যতে গোটা বাড়ি মেঝেটাই মুড়িয়ে ফেলবে। বেডরুম অবধি সিসি ক্যামেরা লাগিয়ে রাখবে যেন কিছুতে স্ত্রীর চোখ আড়াল না হয়। এমন ভাবতে ভাবতে ইরাম মহা উৎসাহে ভেতরে ঢুকলো। কয়েকজন লোক এদিক সেদিক হাঁটাহাঁটি করছে। ইরামকে দেখে একজন এগিয়ে এলো। ম্যাডাম, আপনি এখানে? মুচকি হাসলো ইরাম। অরণ্য কেবিনে? জি ম্যাডাম, স্যার তো মাত্রই সেক্রেটারির সাথে একটা মিটিংয়ের জন্য ঢুকলেন। কাউকে বিরক্ত করতে মানা করেছেন। ব্যাপার না, আমি যাচ্ছি। ইরাম নিজের এগোলো। লোকটা তাকে 4 তলা কেবিনের ফ্লোর অবধি পৌঁছে দিয়ে বিদায় নিল। বেশ জোরে সোরে হেঁটে এগিয়ে গেল ইরাম। আর তার তর সইছে না তার। কেবিনের দরজাটা স্বচ্ছ কাচের তৈরি, স্লাইড করে খোলা বন্ধ করা যায়। ইরাম কাছে গিয়ে হাত দিয়ে এক টানে দরজাটা খুলে ফেললো। উৎফুল্ল কণ্ঠে বলে উঠল। নিজের চোখের সামনে দৃশ্যটি দেখেও বিশ্বাস করতে বেগ পোহাতে হলো ইরাম। তার হাসিটা মুছল না। এতটাই স্তম্ভিত সে যে অসহায় মতন তাকে থাকা ছাড়া আর কিছু করতেও পারল না। অরণ্যর অফিসের কেবিনের উপর চিত হয়ে শুয়ে আছে তার সেক্রেটারি মেয়েটি, অর্ধ বিবস্ত্র। অরণ্য তার দুই পাশে হাত রেখে টেবিলের উপর ঝুঁকে আছে, যেন ভোজে নেমেছে। মেয়েটির পা দুটো অরণ্যর কোমরে দুই পাশে ঝুলছে। উভয়ই জমে গিয়েছে হঠাৎ ইরামের আগমনে। প্রসারিত দৃষ্টি মেলে তাকালো তারা সামনের দিকে। মেয়েটার মুখ চিনতে ইরামের বেগ পোহাতে হলো না। প্রায় তাদের বাড়িতে যাতায়াত করে অরণ্যর সেক্রেটারি হিসেবে। মেয়েটিকে পরিচয় করিয়ে দিয়েছে অরণ্য স্বয়ং। আমার ছোটবেলার বান্ধবী। যখন আমার কেউ ছিল না তখন থেকেই ও আমার পাশে আছে। অরণ্য কঠিন সময়ের পাশে ছিল বিধায় মেয়েটার প্রতি কৃতজ্ঞতা বোধ করত ইরামও। কোনো দিন দুজনের মাঝে সে অফিসের কথাবার্তা ছাড়া খুব ব্যক্তিগত কিছু বলতেও দেখেনি। বিশেষ করে বিয়ের পর থেকে সেক্রেটারির কাজের বাইরে কখনো আলাদা নজরে দেখেনি অরণ্য। অন্তত ইরাম এতদিন তাই জানত। মনে প্রাণে বিশ্বাস করত অরণ্য অত্যন্ত সুপুরুষ একজন মানুষ। সে যেভাবে ইরামকে নিজের অতি মূল্যবান সম্পদের মতন আগলে রাখে তাতে সন্দেহের কোনো অবকাশ অবধি পায়নি রমণী। উল্টো এমন কিছু মনে আসলো যেন সে নিজে ধমকাতো। অরণ্য জানলে কষ্ট পাবে কি? তাকে এভাবে অবিশ্বাস করা যায়? ইরাম যা করে এসেছে তাকে বলে অন্ধবিশ্বাস। সেটা কি সে ঠিক এই মুহূর্ত এসেই অনুভব করল? ক্ষণিকের জন্য পায়ের জোর হারিয়ে ফেল ইরাম। দরজা আটকে ধরায় প্রয়োজন হলো তার নিজের পতন ঠেকাতে। সেক্রেটারি মেচা টেবিল থেকে উঠে পড়তে চাইল। শিট, রক্ত চাপ দিয়েছিল, তাড়াহুড়ায় বোধহয় ঠিকঠাক ভাবে চাপ পড়েনি। রিল্যাক্স, আমার এখনো শেষ হয়নি। অরণ্যের কণ্ঠটা অচেনা শোনা, ভীষণ রকমের অচেনা। ইরাম বিশ্বাস করতে পারল না নিজের কানকে। যেন তার অরণ্য নয়, ভিন্ন কেউ কথা বলছে ওই খোলসের ভেতর থেকে। নিজের অর্ধাঙ্গিনী সেখানে উপস্থিত দেখেও অরণ্য বিন্দুমাত্র পিছিয়ে এলো না, বরং সেক্রেটারির মেয়েটার পা দুটো শক্তভাবে আঁকড়ে ধরে নিজের কোমরে পেঁচিয়ে কাছে টেনে নিল। মেয়েটা গুঙিয়ে উঠল। শব্দহীন হাসলো অরণ্য। এসে যখন পড়েছে, she can just watch how good her husband fucks. আহ, মেয়েটি শীতকারে ভরে উঠল গোটা কেবিন। ইরাম অবিশ্বাস্য নয়নে অত্যন্ত বিভীষিকাময় দৃশ্যটির দিকে চেয়ে রইল। অসহায়ের মতন দেখলো কি ভয়ানকভাবে টেবিলটা কাঁপছে। অরণ্যর
ঠোঁটের পৈশাচিক হাসি, মেয়েটির গোঙানি তাকে ক্ষতবিক্ষত করে ফেলল। দাঁড়ালো না ইরাম, একটা শব্দ অবধি উচ্চারণ করলো না। উল্টো ঘুরে পা কাঁপা কাঁপা পায়ে কিছু দূর এগুলো, তারপর ছুট লাগালো। জোরে জোরে আরো জোরে দৌড়াতে লাগলো সে, যতক্ষণ না তার বুকটা ভেঙে খান খান হয়ে গেল। আজ 5 দিন হয়েছে ইরাম বাপের বাড়ি চলে এসেছে। বাপের বাড়ি তো আর নেই, ভাইয়ের বাড়ি। বাড়ির চিন্তায় তাই আচুকনা হয়ে গিয়েছে ভাইয়ের বউ মিথিলা। এত কষ্টে যাকে শেষমেশ বিদায় করা হয়েছিল, সে আবারও ঘাড়ে চেপে বসতে চাচ্ছে। আগে তো তাও চাকরি করতো, সংসারে টাকা দিত, বিয়ের পর তো সেটাও নেই। ঠিকই তো সংসারে মনোযোগী হয়েছিল, তাহলে কি এমন হলো যে হুট করে সব ছেড়ে ছুড়ে এসে হাজির হলো? চিন্তা রাহাতেরাও মাথায় হাত, কিছুতেই ভেবে পাচ্ছে না কি হয়েছে। ইরাম কিছু বলছে না, খাবার দিলে খাচ্ছে না, সারাদিন শুধু নিজের পুরাতন রুম লক করে বসে থাকে। গতকাল মিথিলা জোর করে খাবার খাওয়াতে গিয়ে দেখে বাথরুমে শাওয়ারের নিচে বসে আছে। কত ঘন্টা কে জানে, পুরো শরীর শীতল হয়েছিল। পরে ভাইরা মিলে ধরাধরি করে বিছানা এনে গরম তেল মালিশ করে কোনো মতে ঠিকঠাক করেছে। আজকেও অর্ণর বাড়ি থেকে ঘুরে এসেছে সে। দারোয়ান জানিয়েছে ইরাম চলে আসার পর অর্ণ নাকি আর বাড়িতে ফেরেনি, কোথায় আছে কে জানে। ফোনটাও বন্ধ। রাহাত পড়েছে এক মহাবিপাকে। বেশ ভালোই ঝগড়া হয়েছে মনে হয়। অবশেষে মন্তব্য করলো মিথিলা, স্বামীকে চা পরিবেশন করলো। তাই তো দেখছি, দুলাভাই তো এত শক্ত হওয়ার মানুষ না। আপু বলতে সে তো রীতিমতো অজ্ঞান, অথচ আজ এতদিন আপু এখানে একবারও খোঁজ নিতে আসলো না। মামলা ভালোই সিরিয়াস। রাত চায় চুমুক দিল। মিথিলা একটি দীর্ঘশ্বাস ফেলে সোফায় বসে পড়ল। একেই বলে কপালের নাম গোপাল। তাও যা একটু সুখ আপুর কপালে লেখা হয়েছিল, তাও উনার কপালে সইল না। এত বড় ঘরে এত ভালো অবস্থা, এত ভালো স্বামী, সব ছেড়ে পাগলের মতো চলে এসেছে এখানে। বলি সংসারে ছোটোখাটো ঝামেলা একটু হবেই। তোমার আমার কত হয়েছে, আমি কি কথায় কথায় বাপের বাড়ি গিয়ে হাজির হয়েছি? দুলাভাইয়েরও তো আত্মসম্মান আছে। বউ এভাবে না জানিয়ে চলে এসেছে, পুরুষ মানুষ, রাগ হওয়াটা স্বাভাবিক। আপু তো মুখই খুলছে না, কি হয়েছে না বুঝলে সমাধান করব কিভাবে? বিয়ের কয়েক মাস যেতে না যেতেই আবারও এখানে এসে হাজির। সমাজে অলরেডি কথা শুরু হয়ে গিয়েছে। আপাতত তো সবাইকে বেড়াতে এসেছে বলে দমিয়ে রেখেছি, কতকাল রাখবো? আপুকে বোঝাও তুমি। ভাইয়া, এমন সময় 2 তলা থেকে ইহানের আত্মচিৎকার ভেসেল। উভয়ে ঝট করে ফিরে তাকালো। সিঁড়ির উপর থেকে কাঁদতে কাঁদতে চিৎকার দিয়ে ইহান জানালো, আপুর গা থেকে রক্ত বেরোচ্ছে। এক মুহূর্ত বসে থাকতে পারলো না আর কেউ। দৌড়ে ইরামের রুমে গেল। সামনে দৃশ্য দেখে না চাইতো রাহাত এবং মিথিলা জমে গেল। এমন ভয়াল দৃশ্য। ইরাম বিছানার উপর ছটফট করছে, মলিন চাদর টকটকে লাল রক্তে তরলে ভেজা। রক্তাপ্ত তরল চাদর চিয়ে চিয়ে পড়ছে মেঝেতে। আর কেউ না বুঝলো, মিথিলা ঠিকই বুঝলো, সে মেয়ে। সে জানে ইরামের সাথে কি হচ্ছে। হাসপাতাল, জলদি, আপুর পেটে বাচ্চা। মা মধুর ডাকটা আর শোনা হলো না ইরামের। একদিনের জন্য হলেও যে আশার স্বপ্ন সে বুনেছিল, তিলে তিলে একটা প্রাণকে গড়ে তোলার যে বাসনা তার বুকে লালিত হয়েছিল, যে স্বপ্নের ভবিষ্যতের আশায় শত কল্পনা বোনা হয়েছিল, সেই প্রাণ যেমন নীরবে এসেছিল তেমন নীরবেই চলেও গেল। ইরামকে শূন্য করে দিয়ে তার গর্ভে ভ্রূণ এক পরিপূর্ণ প্রাণের স্বীকৃতি লাভের আগে বিদায় নিল লম্পট এক দুনিয়া থেকে। একদিকে থেকে ইরাম তৃপ্ত, এই কুলসিত দুনিয়া একটি সুস্থ প্রাণ লাভ করার অধিকার রাখে না। হাসপাতালে বিছানায় চুপচি করে বসে আছে ইরাম, কোনো নড়চড় নেই, একদম পাথরের মূর্তি। এক সময়কার উজ্জ্বল মুখটা ফিকে হয়ে এসেছে, রুক্ষ হয়ে উঠেছে ত্বক যত্নের অভাবে, চোখের নিচে গাঢ় কালি, একটা হাত পেটের ওপর। আজকাল সে এভাবেই বসে থাকে, এভাবেই ঘুমিয়ে পড়ে, এভাবেই অনুভব করে শূন্যতাকে। হাসে না, কাঁদে না, কোনো অনুভূতি আর হয় না। চোখ জোড়া শুধু পাথরের বলের মতন একদিকে উদাসীন হয়ে চেয়ে থাকে। ইরাম জানে না কত সময় পেরিয়েছে, কত দিন ধরে সে হাসপাতালে আছে, তার সাথে কে কি কথা বলেছে, কে কি করেছে, আর জানতে ইচ্ছে হয়ও না। ঘন্টার পর ঘন্টা কেটে যায়। ইরামের কানে একটা মৃদু শব্দ গেল, দরজা খোলার আওয়াজ। তাকানোর প্রয়োজন বোধ করলো না ইরাম। সে ইতিমধ্যে জানে নার্স আসেনি, না কোনো ডাক্তার। রাহাত, মিথিলা, ইহান,
পরিবারের কেউ নয়, এসেছে ওই লোকটা। তার গায়ের গন্ধ ইরামের খুব চেনা। 1000 মাইল দূর থেকেও বুঝি টের পায়। তার স্বপ্নের ধারক, তার ভাগ্যের শিল্পে এসেছে অরণ্য। সুস্থির, নিটল, সুদর্শন চেহারায় মলিনতার অভাব। উল্টো জেল্লাদার হয়েছে ভীষণভাবে। ইরাম না তাকেও বুঝতে পারে ওই অস্তিত্বের প্রতিটি পরিবর্তন। তার শরীর অনুভব করার অদ্ভুত একটা ক্ষমতা লাভ করছে। অরণ্য ধীর পায়ে এগিয়ে এলো, ইরামের বিছানার কাছে দাঁড়ালো। ফিরেও দেখলো না রমণী। আগের মতোই চোখ জোড়া কোটরগত, নিক্ষিপ্ত শূন্যের। অরণ্য ফরমাল প্যান্টের দু পকেটে দুহাত রেখে এক নাগাড়ে ইরামকে দেখলো। প্রতিটি ক্রিয়া, কিভাবে তার পেটের উপর হাতটা চেপে বসেছে সেটা এড়ালো না অরণ্যর দৃষ্টি। তার গভীর কণ্ঠ ভেসে এলো ইরামের কানে। এটা একটা জঘন্য মা হওয়ার জন্য। উঠল অরণ্যর হাত, শটান ইরামের গালে চর বসালো সে। ইরামের মাথাটা একদিকে বেঁকে গেল। তার উজ্জ্বল শ্যামলা গালে 4 আঙুলের গভীর দাগ ভেসে উঠল দগদগে ঘায়ের মতন। অথচ ইরামের ব্যথা লাগলো না। গায়ের ব্যথাটা বুঝি মরে গেছে, আর অনুভূত হয় না। মনের ব্যথার যেখানে জয় জয়কার, সেখানে এই বাহ্যিক ব্যথা অতি তুচ্ছ। অরণ্য ইরামের পেছনে সরে দাঁড়ালো, ঝুঁকে এসে তার গলা আঁকড়ে ধরে সেই থাপ্পড় দেওয়া গালে ঠোঁট ছুঁয়ে গাঢ় চুমু খেলো। অনেকটা সময় নিয়ে গভীরভাবে। ইরাম নড়ল না, সরল না, বসল শুধু মূর্তির মতন। গলায় চাপ লেগে তার নিঃশ্বাসটা আটকে আসে, অথচ সে ছটফটটুকুও করতে সায় দিল না শরীর। অরণ্য তার কানে ফিসফিস করল, আর এটা একজন জঘন্য স্বামী হওয়ার জন্য। নিজের গলায় ঠান্ডা কিছু একটার অস্তিত্ব টের পেল ইরাম। মাথা ঝুঁকিয়ে তাকালো। একটা লকেট ঝুলছে তার গলায়, লাল চকচকে রুবির লকেট। অরণ্য তৎক্ষণাৎ তার পায়ের কাছে বসে পড়ল। ইরামের পা নিজের 2 হাতের মুঠোয় সযত্নে তুলে সে নিগুড় আবেগ নিয়ে বলল, আমি তোর শুধু, আমি তোর শেষ, আমি তোর পংক্তি কবিতা, ছন্দ তোর একমাত্র আশ্রয়। বাড়ি চল আমার কবিতা। বিয়ের পর মেয়েদের স্বামীর সঙ্গে সবকিছু অ্যাডজাস্ট করে নিতে হয়। স্বামী বিবাহিতা রমণীর একমাত্র গতি। স্বামী বেচারা পুরুষ মানুষ, একটু আধটু এদিক সেদিক ছুকবেই বুকে, তাই তাকে নিজের আঁচলে বেঁধে রাখতে হবে শক্তভাবে। সব অপরাধী স্বামীর ক্ষেত্রে ক্ষমার যোগ্য, কারণ সে না দেখলে সমাজের আর কেউই বউকে দেখবে না, আপন ভাইও না। তা সে অপরাধ যদি হয় পরকীয়াও, যদিও অরণ্যর ভাষ্যমতে সে পরকীয়া করে না, কারণ পরকীয়ার অর্থ ঘরে বউ রেখে বাইরে দ্বিতীয় কোনো রমণীর সঙ্গে ভালো সম্পর্ক রাখা। কিন্তু সে তো ইরামকে ছাড়া কাউকে ভালোই বাসে না। বাইরে সবাই শুধু শরীর ভোগের শরীর, আনন্দের আধার। এক স্ত্রী বাদে অন্য কোনো রমণীকে সে কোনোদিন দ্বিতীয়বার ভোগ করেনি। তাহলে এটা পরকীয়া কিভাবে হতে পারে? ইরাম শুধু শুনে যায় আজকাল। জবাব দেয়া আর হয়ে ওঠে না। স্বামীর সঙ্গে একটু একটু মানিয়ে চলতে হয়, স্বামীর সঙ্গে একটু একটু মানিয়ে। মনে পড়ে না ইরামের আর সারাদিন সারা রাত এই বুলি জপে যায় সে তোতা পাখির মতন। তাহলে হয়তো সমাজ তাকে মেনে নেবে। দেনমোহরের টাকা তুলে দেয়া ভাইগুলোর দিকে অসহায় চোখে খুপের মতন তাকিয়ে থাকে সে। রাহাতকে দিয়েছিল ঘুষ দিয়ে নাকি বড় চাকরি হয়েছে ছেলের, বাকিটা ব্যাংকে ফিক্সড ডিপোজিট। ইহানের ভবিষ্যতের জন্য, নিজের জন্য কেন কোনো দিন ভাবিনি ইরাম? প্রশ্ন উঠে মাঝে মাঝে মনের ভেতর। এত বিশ্বাস, এত অন্ধবিশ্বাস ছিল তার ভাগ্যের প্রতি। কোনোদিন কিছু খারাপ হবে না, কিছুই না। যদি একটু স্বার্থপর হওয়া যেত, যদি পরিবারের আগে নিজের কথা ভাবা যেত, যদি সমাজের আগে নিজের ব্যাপারে ভাবা যেত, তবে কি আজ তার শুনটা পৃথিবীতে শ্বাস নিয়ে বেঁচে থাকতে পারত? স্বামীর সঙ্গে একটু একটু মানিয়ে চলতে হয়, স্বামীর সঙ্গে একটু একটু মানিয়ে চলতে হয়। ঠিক তখনই ইরামের মস্তিষ্ক দখল করে নেয় বাক্যটি। সমাজের শিক্ষা, মা বাবার শিক্ষা। ইদানিং অর্ণব ভীষণ গায়ে হাত তোলে। এটাও নাকি তার প্রগাঢ় ভালোবাসা। স্বাভাবিক মিলনে তার পোষায় না আর। ইরামের বুকে সিগারেটের ছ্যাঁকা দেওয়া তার অন্যতম প্রিয় একটা কাজ। ছ্যাঁকা দেওয়ার পর যখন গাঢ় দাগ হয়, তখন নিজের হাতে মলম লাগিয়ে দেয়। পাগলের মতো অনুভব করে মুগ্ধতা। কি প্রগাঢ় ভাবে ভালোবাসে সে স্ত্রীকে, তাই না?
অর্ধেক দিন প্রায় নগ্ন বিছানায় শিকল দিয়ে বেঁধে রাখে ইরামকে পশুর মতন। কারণ তার চোখে ইরাম অপসরী। তার শরীর প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গের গঠন প্রতিদিন নতুন করে অরণ্যকে প্রেমে ফেলে। ইরামের শরীরে ফুটে ওঠা প্রত্যেকটা দাগ তার বুকে অধিকারবোধ জন্মায়। অতি যত্নে সে নিজের দেয়া দাগের উপর বরফ ঘষে দেয়। এত তীব্র ভালোবাসা কেউ 1000 বছর অপেক্ষা করলেও পায় না। আর ইরামের মতো কেউ কেউ না চাইলেও পেয়ে যায়। ইরামের বাইরে যাওয়া মানা, ভাইদের সাথে যোগাযোগ করা মানা, কোনো পুরুষের দিকে তাকানো মানা, রুম থেকে বারান্দায় যাওয়া মানা। যেতে পারে যদি অরণ্যর কোলে বসে, দোলনায় দুলতে পারে যদি অরণ্যকে সাথে নেয়। অরণ্য নিত্য নতুন উপহারে স্ত্রীকে মাতিয়ে রাখে। নতুন শাড়ি, গহনা, ফুল, প্রিয় বই। ইরামের রুমে এখন ফুলের বাগান আছে, দেয়ালে বইয়ের লাইব্রেরি, আলমারিতে শাড়ির দোকান, লকারে গহনার স্তূপ। অথচ অরণ্য উপহার ফুরোয় না। ইরামকে সে এক পৃথিবী সমান সুখ দেবে। ইরাম জানেও না কত শত রমণী ইরামের জায়গায় থাকার স্বপ্ন বনে, অথচ তাদের জায়গায় শুধু অরণ্য বিছানা অবধি সীমাবদ্ধ, যেখানে ইরাম রাজ করে স্বামীর অন্তর জুড়ে। এর নাম ভালোবাসা নয় কি? অরণ্যর প্রতি রাতে চেষ্টা করে একটা প্রাণের বিনিময় আরেকটা প্রাণ। মাতৃত্বের সুখ দেবে সেই স্ত্রীকে যে মাতৃত্বের স্বাদ জীবন ছিনিয়ে নিয়েছে। সেই মাতৃত্বের স্বাদ ইরামকে অরণ্য দেবে, দিয়েই ছাড়বে যে কোনো মূল্যেই। তার চেষ্টার কোনো কমতি নেই। দিন দিন সেই চেষ্টায় উন্মত্ত হয়। ইরামের শরীরে দাগের সংখ্যা বাড়ে, তাতে কি? ডাক্তার তো ঠিকই আছে। পরদিন স্ত্রীকে সুস্থ রাখার কম চেষ্টা অরণ্য করে না। এর নাম ভালোবাসা নয় কি? কবিতার জন্য অরণ্য আগাগোড়া একটি ভালোবাসা। তাই তো আজ রাতে যখন গর্ভবতী ইরাম নিজের হালকা ফোলা পেট নিয়ে ফুপে ফুপে অরণ্যের কাছে আর্জি জানালো, অরণ্য, মুক্তি দিন না আমায়, মুক্তি। তখন অরণ্য সইতেই পারল না। কিছু বুঝে ওঠার আগেই পা তুলে ইরামের বুক বরাবর কষিয়ে লাথি দিয়ে সে চিৎকার করে পড়ল, তালাক দিলাম তোকে আমি, তালাক। যা দেখি বাইরে গিয়ে দেখ দুনিয়া কত কঠিন। এমন জটিল সময় বুকে লাথি দেওয়ার অবশ্য মায়া হলো অরণ্য। সঙ্গে সঙ্গে স্ত্রীকে কোলে তুলে জামা খুলে ঠিকই ওষুধ লাগিয়ে দিল। গালে অসংখ্য স্নেহের চুমু খেতে খেতে সারারাত নিজের বুকে চেপে 1000 বার সরি বলল। অথচ সে জানলই না আজকের রাতের পর থেকে এক রমণীর হিসাব শুরু হয়ে গিয়েছে। ইরাম ভেবেছিল এই চক্র সে কোনোদিন ভেদ করতে পারবে না। অরণ্যর ছায়াতলে একটি খেলার গুটি হয়ে থেকে যাবে সে আজীবন। তবুও যদি সে নিরালায় নিভৃতে একাকী বেঁচে রয় পৃথিবীর কোনো এক কোণায়, তবে অবহেলায় সই। কিন্তু ইরাম সইল না। মাতৃত্ব তাকে বরণ করার পর থেকে আর সইল না কিছুই। সন্তানকে নিয়ে সব কিছুর মাঝে আড়ালে আবডালে বাঁচবে ভেবেছিল সে। যদি অরণ্যর ছায়ায় হয় তবুও শুধু লোকটা কোনোদিন সন্তানকে কিছু না করলেই হবে। কিন্তু না, হলো না ইরামের। ইজানকে যখন প্রথমবারের মতো বুকের মাঝে চেপে ধরলো, যখন ওই নাজুক শরীরের উষ্ণতা তার খাখা মরুভূমি হয়ে থাকা বুককে শীতল পানির জোয়ারে ভাসিয়ে দিল, তখনই ইরাম চলল। রমণী ইরাম, রাহাত ইহানের বোন ইরাম, সমাজের গোলাম ইরাম, অরণ্যের স্ত্রী ইরাম কোনোদিন টলেনি ঠিকই, কিন্তু মা ইরাম চলল। রীতিমতো দুঃসাহসের ডানায় চড়ে সে উড়াল দিল। ইজানকে নিয়ে প্রতিজ্ঞায় মাতল জননী ইরাম। আজ থেকে ইরাম স্বার্থপর, আজ থেকে ইরাম আত্মবিশ্বাসী, আজ থেকে ইরাম নিষ্ঠুর, আজ থেকে ইরাম চোখের বিষ, আজ থেকে ইরাম স্ত্রী, বোন, সমাজ কিচ্ছু নয়। আজ থেকে ইরাম একজন মা, ইজানের মা। বর্তমান নার্সারি গ্লাইডারে বসে দুলছে ইরাম, চোখজোড়া বাইরের দিকে নিবদ্ধ। সন্ধ্যা নেমেছে জগতে। বারান্দা গুলে শীতল বাতাসে আসছে, খোলা গায়ে লাগতেই শরীর কেমন শিরশির করে উঠল। অনুভূতিহীন শীতল ইরাম নিজের শাড়ির আঁচলটা টেনে ঠিক করে নিল। পরম যত্নে ঢেকে ফেলল সকল কদর্যতা, ঠিক যেমন করে এতকাল সে ঢেকে এসেছে নিজের সকল না বলা কথা। আমার তোমার প্রতি কোনো অভিযোগ নেই আলাদিন, নরম গলায় বলল ইরাম, দুলতে দুলতে বাইরের দিকে চেয়ে রইল শূন্য চোখে। তুমি আমার কল্পনার চাইতেও বেশি কিছু নিয়ে এই জীবনে পদার্পণ করেছো। আমি চাই না তোমার সঙ্গে আমার শেষটা কণ্ঠকাকীর্ণ হোক।
তুমি হয়তো অনেক কিছু ডিজার্ভ করো, বিশ্বাস, ভরসা, শ্রদ্ধা, ভালোবাসা, যার কোনোটাই তোমাকে দেওয়ার সাধ্য আমার নেই। আমি তোমাকে শুরু থেকেই ব্যবহার করছি, সামনেও ব্যবহার করে যাব যদি পারো। আমার রহস্যগুলো রহস্য বানিয়েই রেখো। তুমি কাকে ভালোবাসবে, কাকে অনুভূতি দান করবে, তোমার একান্ত ব্যক্তিগত বিষয়। তবে আমি যতদিন আছি একটুখানি সম্মান দিও, ওতেই চলে যাবে আমার। ইরাম উঠে পড়তে যাচ্ছিল, এই রুমের ভেতর কেমন দম বন্ধ লাগছে তার, ধরে আসছে গলা, অথচ সে উঠতে পারল না। দৃষ্টি অন্যদিকে থাকায় এতক্ষণ যাবৎ সে কিছুই খেয়াল করেনি। ফুট করে তার কানে ফোপানোর মতন শব্দ গেল। ঝট করে ঘুরে তাকালো সে। বিছানার উপর বসে আছে সাইবান। তার সুঠাম দিয়ে শরীরটা সামান্য কাঁপছে, মুখ দুই হাতের মাঝে গুজে রাখা, তাই দেখা যাচ্ছে না। ইরাম শুনতে পাচ্ছে শুধু কান্নার আওয়াজ, নাকি ইরামের সমী মনে হলো, কারণ সেই দলা পাকানো কান্না একেবারে হুট করে মিলিয়ে গেল। এর বদলে জায়গা দখল করে নিল হাসি, অট্ট হাসি রীতিমতন। সাইবানের শরীর আরো জোরে কেঁপে কেঁপে উঠল। দৃশ্যটা এতটাই অশরীরী কেন লাগলো ইরাম জানে না, শুধু অনুভব করলো তার শীতদ্বারা বেশ শীতল আতঙ্কের স্রোত নেমে গিয়েছে। মুখ তুলো সাইবান, তার চোখ জোড়া এমনিতেই কালো, অথচ ইরামের মনে হলো যেন ওই চোখের মাঝে সাদার কোনো অস্তিত্বই নেই, গোটা কালো হয়ে গিয়েছে পুরোটা, মার্বেলের মতন। হাসছে সাইবান, তার ঠোঁটে মাখা বিস্তৃত হাসি, ঠোঁটের কোণে গড়িয়ে নামা হালকা লাল তরল রক্ত নাকি। স্তম্ভিত হয়ে গেল ইরাম। গিরগিটিও বুঝি এত দ্রুত রং পাল্টায় না, যত দ্রুত সাইবানের চেহারা পাল্টালো। বিষণ্ণতা, বিনোদন, অতঃপর শুধু কালো। গড়গড়ে একটা অমানসিক কণ্ঠস্বর প্রতিধ্বনি হলো গোটা রুম জুড়ে। কঠিন দুনিয়া দেখে ফেললে আর এপারে কি কাজ? প্রথমে 3.5 হাত মাটি, তারপর জাহান্নাম দেখা হোক আজ। আজকে চাকরি থেকে বেশ দেরি করে ফিরেছে রাহাত। মেজাজ ক্ষিপ্ত হয়ে এসেছে তার এক জুনিয়রের সঙ্গে বোঝাপড়া করে এসে। মিথিলা তাকে ভাত বেড়ে দিচ্ছে, টেবিলে বসে চুপচাপ খাচ্ছে সে। স্বামীর সামনে চেয়ার টেনে বসে মিথিলা জিজ্ঞেস করল, দলিলের কোনো ব্যবস্থা করলে? রাহাত তাতে আরো বিরক্ত হয়ে উঠল, ঠাস করে পানির গ্লাসে টেবিলে রেখে বলল, আমাকে কি রোবট মনে হয় তোমার? দুদণ্ড শান্তি দিতে পারো না? শান্তি? আমি তোমাকে শান্তি দেই না নাকি তোমার আদরের আপু? পাল্টা তেতে উঠল মিথিলা। আপু ডাকতেও লজ্জা হচ্ছে। কেমন বেশরম হলে ওভাবে সম্পত্তির ভাগ চাইতে পারে? লোভী একটা। তুমি বেশরম না, হাত পেতে নাওনি। আপুর আগের বিয়ের 3 মোহরের টাকা, ওই টাকাতেই আমার আজকের বড় চাকরি জুটেছে। আর তুমি এই বাড়িতে আয়েশ করে থাকতে পারছো, ভুলে যেও না। রাত খেকিয়ে উঠল, চুপ বনে গেল মিথিলা। কথাটা মিথ্যে নয়, ইরামের অরণ্যর সঙ্গে বিয়ে হওয়ার সময় যে উপঢৌকন এবং দেড়মোহর পেয়েছিল তার সবটাই সে নিজের ভাইদের ভাগ করে দিয়েছে। রাহাত অনেকদিন ধরে বেশ বড় একটা পদের চাকরির জন্য দৌড়াদৌড়ি করছিল। আগের ছোট চাকরিতে সংসার চলছিল না, কিন্তু এই দেশে অর্থ না ঢাললে কিছু হতেই চায় না। ইরাম সেই ব্যবস্থা করেই দিয়ে গিয়েছে। ইহানের ভাগ আজও ব্যাংকে জমা। মিথিলা কেন যেন স্বামীর কথার বিরুদ্ধে আর কিছু বলতেই পারল না, দত চেপে হজম করলো বিষয়টা। এমন সময় সদর দরজা জোরালো করা নাড়ার আওয়াজ। রাহাত এবং মিথিলা উভয় খানিক থমকালো। এমন জোরে জোরে ধাক্কাচ্ছে যেন দরজা ভেঙে ঢুকে যাবে কোনো হিংস্র প্রাণী। রাত শিকুচকে ফেলল। কোন কোলাঙ্গার এসেছে দেখ, দরজা খুলে একটা রাম ধমক দিবে। মিথিলা উঠে গেল, হেঁটে গিয়ে সে কোনো মতে দরজা খুলেছে কি খোলেনি তাকে ঠেলে বিদ্যুৎ গতিতে ভেতরে ঢুকে গেল কিছু একটা। মনে হলো বুঝি কোনো শিকারী প্রাণী হুট করে ছাপিয়ে পড়েছে। ভোরকে গিয়ে ঘুরে তাকালো সে, অবশেষে দেখতে পেল অপ্রত্যাশিত অস্তিত্বটিকে। সাইবান আলাদিন, রাহাতের খালাতো ভাই। স্লিভলেস একটা সাদা রঙের ঢোলা টি শার্ট গায়ে, সঙ্গে ডার্ক জিন্স, চোখে মুখে আধার। মিথিলা বিয়ের পর থেকে কোনোদিন এই ছেলেকে মুন্সিবাড়ির চৌকট পেরোতে দেখেনি। আজ সোজা বাড়ির ভেতর ঢুকে উপস্থিত, বিদায় হতবাকছে। রাহাত অব্দি ভাত ছেড়ে উঠে দাঁড়িয়ে পড়েছে, বিস্ফোরিত চোখে চেয়ে আছে সাইবানের দিকে। স্বামী স্ত্রী কেউই কথা বলতে পারল না প্রচন্ড বিস্ময়ের কারণে। সাইবান রাহাতের দিকে এগিয়ে গেল ধীরে ধীরে। স্লিভলেস টি শার্টের কারণে তার বাহুর পেশিগুলো কিভাবে ফুলে ফেপে উঠেছে স্পষ্ট দেখা গেল। ফিউ তুলছে, পিয়াংচি চিকচিক করে উঠল মৃদু আলোয়।
রাহাত মুখোমুখি দেখলো সাইবানের চোখের ভেতর ভাসতে থাকা কালিগোলা অন্ধকার, ঠোঁটের ল্যাপটানো রক্তবিন্দুর হাহাকার। অসম্ভব অশরীরীর একটা কণ্ঠ ভেসে এলো রাহাতের কানে। জঙ্গলের ঠিকানা? রাহাত এবং মিথিলা উভয় শীত দ্বারা বেশ শীতল তরঙ্গ খেলে গেল। বুঝি ভৌতিক একটা ব্যাপার আছে ছেলেটার মাঝে। মিথিলা অজান্তেই স্বামীর কাছে গিয়ে গা ঘেঁষে দাঁড়ালো। রাহাতও বেগ পোহাচ্ছে এমন অনাকাঙ্ক্ষিত মেহমানকে মোকাবেলা করতে। যে সাইবানকে শেষ সর্বদা চিনে এসেছে, সেই সাইবানের সঙ্গে এই অশরীর কোনো মিল নেই। জঙ্গল? কোন জঙ্গল? কিসের জঙ্গল? রাতের প্রশ্নে মাথা কাত করলো সাইবান। বিনোদনের রেশ মাত্র নেই তার চেহারায়, সদা প্রফুল্লতা গায়েব হয়েছে কোথাও। জঙ্গল মুর্দা ওরফে অরণ্য মির্জা, আপনার প্রিয় দুলাভাই। ঠিকানা দিন, কোন গুহায় থাকে জানোয়ারটা? কেঁপে উঠল রাহাত। মিথিলার সঙ্গে দৃষ্টি বিনিময় করলো, তারপর বলে উঠল, ওনার ঠিকানা দিয়ে তুই কি করবি? খেদে আর কাজ নেই তোর, পাস্ট খেটে। চুপ, মুখ থেকে শুধু ঠিকানা বেরোবে, অন্য কোনো কথা না। ঠিকানা বাদে অন্য কিছু বেরোলে আর কোনোদিন মুখ খোলার অবস্থায় থাকবেন না। মিথিলা স্বামীর বাহু আঁকড়ে ধরে ছিঁচিয়ে পড়ল, রাত বিরাতে বাড়িতে ঢুকে কেমন মস্তানগিরি! পুলিশে ফোন করব, কিন্তু তখন সম্মান নিয়ে টানাটানি লেগে যাবে। সাইবান এমন এক দৃষ্টিতে মিথিলার দিকে তাকালো যে রমণীর শরীর বরফ খণ্ডে পরিণত হলো। ওই যে চোখের তীব্র চাহনি সহ্য হলো না তার। দৃষ্টি সরিয়ে ফেলতেই কানে এলো অশুভ বাক্য চেয়ে, নারী পুরুষের সমঅধিকারে বিশ্বাসী আমি। আপনার স্বামীর মতন গায়ে পড়া সুশীল না। থাপ্পড়ের কাজ করলে উল্টো খুঁড়িয়ে থাপ্পড় লাগিয়ে দেব। নারী জেন্ডারের মা বাপ দেখব না। সাইবান থামো, কি হয়েছে তোর? সমস্যাটা কি আগে বল। এভাবে গুন্ডাদের মতন আচরণ করছিস কেন? রাত জিজ্ঞেস করতে ক্ষিপ্র গতিতে এক হাত বাড়িয়ে খালাতো ভাইয়ের কলার চেপে সোজা টেবিলের উপর আশ্রে ফেলো সাইবান। মিথিলা মাথা চেপে ধরে আতঙ্কে ছিটকে সরে গেল। চিৎকার তার গলা আটকে রইল। সাইবান হাতের গলা চেপে ধরে ঠেসে ধরলো শক্ত কাঠের টেবিলের উপর। ভাতের থালা বাটি সব ছনছন করে আশ্রে পড়লো মেঝেতে। ব্যথায় গুঙিয়ে উঠল রাহাত। খামচি দিয়ে সাইবানের হাত ছাড়াতে চাইল, কোনো লাভ হলো না। একটা মেরুদণ্ডহীনের বাচ্চা যখন বোনকে বাঁচানোর বদলে উল্টো নরপশুর ভোজ হিসেবে ঠেলে দিয়ে শুধু নিজের পেট পকেটের চিন্তা করে, তখন তাকে ধোলাই করতে গুন্ডার দরকার হয়। তোর মতন ভাইয়ের থেকে একটা কলা গাছও ভালো। সারা সুশীল ভিতর ডিম। অরণ্য মির্জা ঠিকানা তোমাকে আমি দেব। গম্ভীর কণ্ঠস্বরটি কানে যেতেই সাইবান থামল। ছট করে মুখ ঘুরিয়ে তাকালো। সিঁড়ির গোড়ায় দাঁড়িয়ে আছে ইহান। বুকে দুবাহু বেঁধে রেখেছে, ফ্রিকুচকে ধারো দৃষ্টিতে তাকিয়ে আছে। রাহাতকে ছটকা দিয়ে ছেড়ে সরে গেল সে। মিথিলা দৌড়ে গেল স্বামীর কাছে তৎক্ষণাৎ। সাইবান পাত্তাও দিল না তার আর কোনো দিকে। সোজা ইহানের কাছে সামনে গিয়ে দাঁড়ালো। কোথায় থাকে? চলো দেখিয়ে দিচ্ছি। ইহান নিজের প্যান্টের পকেটে হাত ঢুকে সামনে সামনে হাঁটতে শুরু করলো। সাইবান খানিকটা বিস্মিত হলো। এই বোনটা দেখিয়ে দিচ্ছি মানে কি? মুখ নেই তোর? বোবা নাকি? ইহান থামলো ঠিক সাইবানের মতো করেই, দু চোখে ধোঁয়াশা ঘেরা দৃষ্টি নিয়ে ফিরে তাকালো কিশোর ছেলেটি। সাইবান সুতল। এই ছেলের ভাব তার ভালো লাগছে না। মনের আশঙ্কাটাই প্রমাণ হলো। ইহান বলল, অরণ্য মির্জার বাড়িতে আমিও যাব। বহু পুরাতন হিসাব নিকাশ বাকি আছে আমার। সাইবান কিছুক্ষণ স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে রইল। তবে এই মুহূর্তে এসে তার কারো সঙ্গে আর কোনো প্রকার তর্কে যেতে ইচ্ছে হচ্ছে না। এগিয়ে এসে হাত বাড়ে হুচ করে টেবিলে বিছানো সাদা টেবিল ক্লথটা ধরে টান দিল। যাও বা বাসন কোসন টেবিলের উপর অবশিষ্ট ছিল তাও মহা হট্টগোলে ছড়িয়ে পড়লো মেঝেতে। হাতকে উঠল মিথিলা আর রাহাত। তবে সাইবানের কে রোখার দুঃসাহস আজ নেই কারোর। সাদা কাপড়টা হাতে নিয়ে হনহন করে এগুলো সাইবান বাড়ির বাইরে। তার অনুসরণে বেরিয়ে যাওয়ার আগে বারান্দায় রেখে দেয়া নিজের ক্রিকেট ব্যাটটা কাঁধে তুলে নিল ইহান। নিষ্পলক তাকিয়ে থাকতে পারল শুধু মিথিলা রাহাত দম্পতি, এছাড়া আর কিচ্ছুই করা রইল না তাদের। আলিশান 2 তলা একটি বাড়ির সামনে এসে থামলো গাড়ি। বাড়ির কোনো নাম নেই, শুধু রূপুলি রঙের গেট দেয়া। ভেতরে কোথাও কোনো লোক নেই বললেই চলে। শুধু গেটের কাছে একজন দারোয়ান টুলে বসে ঝিমুচ্ছে। বেশি রাত হয়নি, এরপরও চারপাশ কেমন শুনশান নীরব। আবাসিক এলাকা বলেই বোধহয় উপরন্ত অভিজাতদের বাস।
ভাবসাব একটু তো থাকবেই। সাইফান দরজা খুলে গাড়ি থেকে নামলো। একটা সাদা কাপড় জড়ানো তার মুখে, আলগোছে ঝুলছে কাঁধের চারিপাশে। দূর থেকে হঠাৎ দেখলে যে কেউ ভূত ভেবে ভয় পেয়ে যাওয়ার সম্ভাবনা আছে, অথচ পরোয়া নেই তার। প্যাসেঞ্জার সিট থেকে বাইরে পা রাখলো ইহানও। সেটার মাথায় মোটরসাইকেলের একটা হেলমেট, সেটার কারণেই তার চেহারা দেখা যাচ্ছে না। হাতে ভারী সিজন ক্রিকেট ব্যাচ, পুরো দস্তর তৈরি সে তার 4 ছক্কা হাঁকাতে। সাইফান হাত চোখে সঙ্গীর দিকে তাকালো, 2 আঙুলে কিছু একটা ইশারা করলো, অতঃপর নিজে এগুলো সামনে দারোয়ানের দিকে। পদশব্দ শুনে ছিমনো পাত দিয়ে দারোয়ান মুখ তুলে তাকিয়ে দেখলো যেন এক অশরীরীকে হেলে দুলে এগিয়ে আসছে। মুখে পেঁচানো কাপড়ের মতন সাদা কাপড়, তাতে আবার লালচে ছোপ ছোপ দাগ। মধ্যবয়স্ক দারোয়ান নিজের হাতে লাঠিটা তুলে ধরেছে কি ধরেনি। সাইবানের হাতে জড়লো এক ঘায়ে, উল্টে পড়ে গেল নিচে। সেই যে পড়লো আর উঠল না, অজ্ঞান হয়ে গিয়েছে। সাইবান তার ছেলে হাসি হাসলো আপন মনে। গেট খুলে বীর দর্পে এগিয়ে গেল। বিশাল সদর দরজার সামনে মৃদু হলদেটে আলোর বাল্ব জ্বলছে। তার নিচে দাঁড়িয়ে কলিং বেল চাপলো সাইবান একটানা কয়েকবার। ভেতর থেকে হুচুপুচির আওয়াজ এলো, তারপর দরজাটা হাট করে খুলে গেল। মুখ বাড়লো এক মধ্যবয়স্ক লোক, পরনে লুঙ্গি আর হাফ হাতা শার্ট। সাইবানকে দেখে সে ফরকে গেল, কিন্তু এদিক সেদিক করার সুযোগ অবধি পেল না। বিদ্যুৎ গতিতে এগোলো সাইবানের হাত, সে চেপে ধরলো লোকটার গলা, একটাই প্রশ্ন করলো, জঙ্গল কোথায়? লোকটা সাইবারের শক্তির সঙ্গে পারল না এমন দুর্ধর্ষ এক অবয়বকে যেন কাফনে মোড়ানো। হাতের জোরালো বাঁধন, তার গভীরতার কণ্ঠস্বর লোকটাকে হিতায়ত জ্ঞান শূন্য করে ফেলল বুঝি। কোনো মতে বলতে পারল সে, স্যার। অজান্তেই বলছে সে। সাইবার মাথা কাত করে সাই জানালো, হ্যাঁ, তোর স্যার কোথায়? আর তুই কে? হাতের বাঁধন একটু ছিলে দিল সে, যেন লোকটা কথা বলতে পারে। হড়বড় করে সেই লোক বলেই দিল, আমি তো এই বাড়ির কেয়ারটেকার। স্যার বাড়িতে নাই বহুত দিন, কোথায় আছে কেউ জানে না, কবে আসবে তাও কেউ জানে না। আমি শুধু শুনছিলাম বিদেশ গেছে কোথাও। বিশ্বাস করেন, আমি এর বেশি কিছু জানি না। আমি তো শুধু জান নিয়ে এখানে কাম করি। তাহলে এবার জান নিয়ে পালা। একটা ঘাড় ধাক্কা দিয়ে লোকটাকে রীতিমতো পুতুলের মতো ছুঁড়ে বাইরে বের করে দিল সাইবান। একেবারে সিঁড়ির উপর হয়ে পড়লো সে, হুড়মুড় করে ঝুঁকে পড়লো সে ভেতরে। বাড়িটা ভেতর থেকে আলিশান, একদম চকচকে তকতকে পরিপাটি আসবাব। 2 তলায় উঠে গিয়েছে সাপের মতন পেঁচানো সিঁড়ি, গোটা সিঁড়ি কার্পেট বাছাই করা। সাইবান কাপড়ের ভেতর থেকে ঝাপসা ধোঁয়াশার মতন দেখছে সবকিছু, তবুও তার কিছুই বুঝতে বাকি রইল। এই বাড়ি, ওই সিঁড়ি দেখার সাথে সাথে বুঝি তার মাথায় যেটুকু তার জায়গা মতো ছিল সেটা চটাস করে ছিঁড়ে গেল। এই বাড়িতেই তার অর্ধাঙ্গিনী নিজের জীবনের রোমহর্ষকর 2 বছর কাটিয়েছিল। সহ্য হলো না সাইবানের। পেছনে ততক্ষণে ইহান এসে দাঁড়িয়েছে। কিছু বুঝে ওঠার আগে সে ছেলেটার হাত থেকে ক্রিকেট ব্যাট কেড়ে নিল। হন হন করে এগিয়ে গিয়ে লিভিং রুমে থাকা কাচের টেবিলের উপর সজোরে আঘাত করলো। ছটছট করে ভেঙে গেল টেবিলটা। রীতিমতো পাগল প্রায় হয়ে গেল সাইবান। বাঁধন হারা ঝড়, আশেপাশে যা কিছু তার চোখে পড়ল, সবকিছুর উপরে ভাঙচুর চালালো। শো পিস দেয়ালে সাজিয়ে রাখা পেন্টিং, সিঁড়ির রেলিংয়ে গিয়ে এমনভাবে ব্যাট দিয়ে আঘাত করতে লাগলো যে ব্যাট অর্ধেক ভেঙে গেল। তবু থামলো না সে। ইহান তাকে আটকালো না, দাঁড়িয়ে দাঁড়িয়ে ধ্বংসলীলা দেখলো প্রাণ ভরে। ভাঙচুরের শব্দে চারপাশ যেন সাক্ষাৎ নরকে পরিণত হলো কিছুক্ষণের মধ্যে। কেয়ারটেকার লোকটা পালিয়ে যায়নি, অজ্ঞান হয়ে যাওয়া দারোয়ানটাও কোনোভাবে জ্ঞান ফিরে পেয়েছে। দুজনেই ছুটে এসেছে ভেতরে। সাইবানের দিকে দৌড় লাগাতে গেল তারা, কিন্তু ইহান মাঝখানে দাঁড়িয়ে পড়ল। শরীর ভর্তি কলেজে তোদের মনে হয়। আয় গুনে দেখি কয়টা আছে। পুলিশকে ফোন। একজন নিজের ফোন বের করতে ইহান ঘুরে এক লাথি হাঁকিয়ে বসো। ফোনটা ছিটকে পরে টুকরো টুকরো হয়ে গেল। একটা কিশোর ছেলের অতি দ্রুত গতির সঙ্গে অচেতন লোক দুটো হঠাৎ করে পেরে উঠল না। কেয়ারটেকারের লুঙ্গি ধরে টান দিল ইহান। লোকটা ছিঁচিয়ে উঠল, হায় হায়, আমার ইজ্জত টান দিল খচ্চরটায়। তুই খচ্চর, তোর স্যার আরো বড় খচ্চর। দারোয়ান নাক বরাবর খুশি হাঁকিয়ে কেয়ারটেকারের মাথায় হেলমেট সমেত বাড়ি দিল ইহান।
অবস্থা বেগতিক, বুঝতে বাকি রইল না কারোরই। তাই শেষ করে পরে যেতেই দুজন হামাগুড়ি দিয়ে বাইরে বেরিয়ে গেল। হাঁপাতে হাঁপাতে ইহান ফিরে তাকালো। সমস্ত রুম ইতিমধ্যে ধ্বংসস্তূপে পরিণত করে ফেলেছে সাইবা। তার ক্রিকেট ব্যাটটা আধ ভাঙা অবস্থায় ঝুলছে হুড়মুড় করে ভেঙে পড়া সিঁড়ির রেলিংয়ের সঙ্গে। কার্পেটে ছিঁড়ে উঠে এসেছে অনেকখানে, যেন হিংস্র কোনো জন্তু আসর দিয়েছে। অথচ সাইবান কোথাও নেই। ক্ষণিকের জন্য সত্যি ভয় পেয়ে গেল ইহান। আত্মা সেটা কোথায় গেল? যেই মুহূর্তে চিন্তিত হয়ে সে এগোতে যাবে তখনই সিঁড়ি বেয়ে দোতলা থেকে হুড়মুড় করে নামতে আসতে দেখলো সে সাইবানকে। সাদা কাপড়টা এখনো মুখে জড়ানোই আছে, তবে অস্ফুট স্বরের কথাগুলো শোনা যাচ্ছে। শিট, দ্যাট স্কাউন্ড্রেল ইজ নট হিয়ার। তার মানে অরণ্য সত্যি বাড়িতে নেই। ইহান কি করবে বুঝতে পারল না। অরণ্যর প্রতি তার এতই রাগ যে মনে হয় সামনে পেলে সত্যি খুন করে ফেলতে পারবে। নিজের চোখে দেখেছে সে ওই একটা মানুষের জন্য ইরামকে কতটা ভুগতে হয়েছিল, কিন্তু ইহানকে শুধু হাত গুটিয়ে বসে থাকতেই হয়েছে। দুঃসাহস করতে পারেনি সে। প্রতিটা রাত আফসোসে বিছানায় মুখ গুজে চোখের জল ফেলে গিয়েছে। রাগে বালিশ ফাটিয়ে ফেলেছে ঘুষি হাঁকাতে হাঁকাতে। কেন বয়স কম হলো তার? কেন ইরামের ছোট্ট ভাইয়ের বদলে বড় ভাই হতে পারল না সে? কেন তার কয়েক বছর আগে তার জন্ম হলো না? কেন কেন কেন? ইয়ান শুধু অপেক্ষায় ছিল আর একটুখানি বড় হওয়ার। কিন্তু আজ যখন সে সাইবানকে রুদ্রমূর্তি হয়ে প্রবেশ করতে দেখলো, তখন আর নিজেকে রুখতেই পারল না, চলেই এলো। কিন্তু এখন ওই শয়তানটাকেও পাওয়া গেল না। শয়তান কিভাবে যে এতকাল বাঁচে। ভাঙাচোরা সিঁড়ি পেয়ে নিচে নেমে এসেছে সাইবান। তার মাথায় রক্ত উঠে গিয়েছে বোধহয়। মুখে সাদা কাপড় জড়ানো থাকলেও শুধু লাল দেখতে পাচ্ছে সে। চোখে চকচকে উদ্ভট লাল। ছোট কামড়ে ধরল সে। তাতে মুখের ভেতর নতুন করে রক্তের নোনতা ছাপটা পেল। মনে পড়ে গেল তার ইরামের কথাগুলো। শোনার পর কিভাবে রুখে ছিল সে নিজেকে। চোখ থেকে ঠিকরে বের হয়ে আসতে চাওয়া অশ্রুদের সে থামিয়েছে নিজেকে তীব্র ব্যথা দিয়ে। সোচারু তাতে জিভ কামড়ে ধরেছিল সে কান্না আটকাতে। আবার জ্বলে উঠল জিভ। নতুন রক্তের ভরে উঠল মুখ। সাইবানের কোনো পরোয়া নেই আর ওইসব বিষয়ের প্রতি। নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে তার। তীব্র প্রতিশোধ বাসনা সে পূরণ করতে পারছে না, বিধায় শরীর গুলিয়ে উঠছে। কিছু একটা ভেঙে গুড়ি দিতে ইচ্ছে করছে। হুট করেই নিয়ন্ত্রণ হারা হয়ে এক হুঙ্কার দিয়ে উঠল সাইবান। এত জোরে রেলিংয়ের মাথায় একের পর এক খুশি হাঁকালো যে তার দুই হাতের চামড়া ফেটে ক্ষত হয়ে গেল। তবু থামল না সে। এক লাথিতে পায়ের সামনে পড়ে থাকা ভাঙা টেবিলটাকে আরেক দফায় উল্টে ফেলল। একেবারে বিনা প্রয়োজনেই দফা রফা হয়ে যাওয়া দেয়ালের পেন্সিংয়ের ক্যানভাস টেনে চুকচুক চুকচুক করেছিল। সে যে নিজের রাগ নিয়ন্ত্রণে রাখতে পারছে না কিছুতেই। ধ্বংস ধ্বংস ধ্বংস, শুধু ধ্বংস চাই তার। ইহান দৌড়ে গিয়ে তার দুই হাত চেপে ধরল। থামো, পাগলামি করো না। লোক দূরে পালিয়েছে, দ্রুতই ফিরে আসতে পারে। আমাদের এখন যাওয়া উচিত। চলে যাব? ওই কুলাঙ্গারটাকে 3.5 হাত মাটির জগৎ না দেখিয়ে চলে যাব? হেল নো। ছটকা দিয়ে নিজেকে ছাড়িয়ে নিল সাইবান। তাকে রীতিমতো জন্তুর মতো দেখাচ্ছে। ইহান অবধি কিছুক্ষণের জন্য ভাবাচাকায় খেয়ে গেল এমন উদ্ভট আচরণ দেখে। সাইবান দিগাদিক ক্যানশূন্য হয়েছে বুঝছে। তারপর হঠাৎ করে থমকেও গেল। পিনপত নীরবতা ভর করলো চারিপাশে। ইহান শুধু নিজের নিঃশ্বাসের শব্দ শুনতে পাচ্ছে। সাইবান দানবের মতন স্থির দাঁড়িয়ে আছে, শ্বাস পর্যন্ত নিচ্ছে বুঝি। রক্তাক্ত দুহাত দুই দিকে ঝুলছে অশনি ন্যায়। একটি ঠোক কিল ইহান। ঠিক আছো? হুট করে তার মাথা তুলে তাকালো সাইবান। কাপড়ের কারণে বোঝা গেল না তার চেহারার কেমন অভিব্যক্তি ফুটে উঠেছে। কিছুই বলল না সে। হুট করেই লিভিং রুমের সাথে লাগোয়া করিডোরে ঢুকে পড়ল ইহানও পিছু নিল সঙ্গে সঙ্গে। এদিক সেদিক ঘুরপাক খাঁচ খেয়ে অবশেষে সাইবান যা খুঁজছিল পেয়ে গেল। রান্নাঘরে ভেতরে ঢুকে সোজা স্টোভের কাছে গেল। নিচের ক্যাবিনেট খুলতেই দুটো সিলিন্ডার পাশাপাশি পেয়ে গেল। বাঁকা হাসি ফুটল তার ছোচে। ইহান তখন সবেমাত্র রান্নাঘরের দরজায় পৌঁছাচ্ছে।
এ ছেলে এত দ্রুত হাঁটে কিভাবে? হাত মানুষ নাকি? মস্তিষ্ক ঠিকমতো বুঝে উঠতেও পারেনি তার। এর আগে গানে গেল একটি রহস্যময় শেষ, অত্যন্ত করুণ সুরে বাজছে। করুণ থেকে ক্রমশ চড়া হয়ে উঠল সেই শেষ। অতঃপর অচেনা গলার পাশবিক সুরেলা আওয়াজ। আতর গোলাপ চন্দন মারো বন্ধের গায়ে, আতর গোলাপ চন্দন মারো বন্ধের গায়ে। জমে গেল ইহান। হেলমেটের উইন্ডো খুলে চ্যাপ চ্যাপ করে চেয়ে রইল সামনের দিকে। 2টা সিলিন্ডার টেনে হিসড়ে বের করছে সাইবান। গুনগুন করে গাইছে সে। তার অশরীরীর আওয়াজ ছেয়ে গিয়েছে চারিপাশে, যেন দেয়ালে দেয়ালে প্রতিধ্বনিত হচ্ছে কণ্ঠস্বর। গায়ে কাটা দেওয়ার মতন ব্যাপার। ইহান অনুভব করলো ওই কণ্ঠের তাড়নায় তার শরীরের লোমগুলো কেমন দাঁড়িয়ে গিয়েছে। গানের কথাগুলো কেমন আতর গোলাপ, যেন মৃত্যুর পর লাশ সাজানোর কথা বলা হচ্ছে। সাইবান এক এক করে 2টো সিলিন্ডারের মুখী হালকা খুলে দিল। সাক্ষাৎ কবরের ব্যবস্থা করছে সে। কার্যক্রমের সাথে হেলে দুলে বেখেয়ালি ভাবে সে তালে তালে গাইছে। ছিটাইয়া দাও সোয়া চন্দন, ছিটাইয়া দাও সোয়া চন্দন ওই রাঙা চরণে। দাহ গ্যাসের কচু গন্ধে ভরে উঠল চারিপাশ। সাইবানের হাতে উঠে এলো লাইটার। গুনে গুনে গুনগুন করতে করতে সে পিছিয়ে এলো রান্নাঘর থেকে। 1 পা 2 পা করে সময় নিয়ে ইহান ছিটকে দূরে সরে গেল। বুক কাঁপছে তার। পরিস্থিতি নয়, বরং সাইবানকে ভয় লাগছে তার। সাদা কাফনের মতো কাপড় শরীরে জড়ানো, তাতে হাত হাত ফেটে লাগা রক্তের ফোঁটা। অদ্ভুতভাবে সুরে সুরে দুলছে শরীরটা, অনেকটা তন্ত্র সাধনার মতো করে। হাতের লাইটারে যদি ভুলবশত আঙুল চেপে যায় তাহলে শেষ। ইহানের দৌড়ে পালিয়ে যাওয়ার উচিত। এই ছেলের জীবনের পরোয়া না থাকতে পারে, কিন্তু তার তো নিজের তো আছে। অথচ সে যেতে পারল না। আতঙ্কিত হৃদয়ে সম্মুহতির মতন চেয়ে রইল। এ যেন এক ভয়ঙ্কর আসক্তি। সাইবান অবশেষে রান্নাঘর থেকে বেরিয়ে এলো। ইহানকে দেয়ালের সঙ্গে লেপ্টে দাঁড়িয়ে থাকতে দেখলো একবার। কোনো মন্তব্য না করে হেঁচে লিভিং রুমের দিকে চলে গেল। ইহানের সম্মোহন এতক্ষণে কেটেছে বলছে। সে কাঁপা কাঁপা পদক্ষেপে অনুসরণ করলো। সাইবান লিভিং রুমে এসে পড়ল, উদ্দেশ্য বেরিয়ে যাওয়া, কিন্তু পারল না। হুট করে একটা জিনিসের উপর চোখ আটকে গেল তার। দেয়ালের উপর একদম কোণার দিকে ছোট্ট একটা চঞ্চল করছে। বুঝতে বাকি না সাইবানের সিসি ক্যামেরা। বিজয়ের হাসি প্রস্ফুটিত হলো তার রক্তাভ ছোট্টরে। এগিয়ে গেল সে পায়ে পায়ে। সোফার উপর উঠে দাঁড়িয়ে একেবারে সরাসরি তাকালো সিসি ক্যামেরার দিকে। পেছন থেকে ইহান খেকিয়ে উঠল। আরে কি করছো? তোমার মুখ দেখিয়ে ফেলবে তো। সাইবান কোনো পরোয়াই করলো না। সোনার হরিণ পেয়ে গেছে বুঝি সে। তাই বিন্দু মাত্র দ্বিধা ছাড়াই এক টানে মুখের ওপর থেকে সাদা কাপড়টি সরিয়ে ফেল। লাশ থেকে কাফন সরানোর মতো করে সরাসরি ক্যামেরার লেন্সের দিকে তাকালো। রক্তাব্য ছোটে ফাঁসলো বাঁকা হাসি। তার চোখ যেন বুঝি তপ্ত লাভা সরোবর, যাতে ভাসমান রক্ত পিপাসা। আস্তে করে নিজের বাম হাতটা ক্যামেরার সামনে তুলে ধরল সাইবান। সবগুলো আঙুল নামিয়ে ফেললো একে একে, কেবল মধ্যা আঙ্গুলি বাদে। তাতে চকচক করে উঠল সিলভারের আংটি। অশুভভাবে জিভের গোড়ায় লেগে থাকা রক্তবিন্দুটুকু অনায়াসে চেটেছে সরাসরি ক্যামেরার উদ্দেশ্যেই বলি উঠল, গেম অন। চেয়ে রইল সাইবান ক্যামেরার দিকে এক নাগারে, যেন ক্যামেরা নয়, সরাসরি চেয়ে আছে অরণ্যর দিকে। তারপর লাফিয়ে নিচে নেমে গেল। লাইটারটার উপরে ছুঁড়ে দিল ক্যাচতল, আবার ছুটল ক্যাচতল। এমনভাবে করতে করতে ক্যামেরার দিকে তাকিয়ে পেছাতে লাগলো। হুচ করে লাইটারে জ্বলে উঠল ফুলকি, সঙ্গে সেই অসহনীয় অমানবিক কণ্ঠের কেত। আজ পাশা খেলবো রে শাম, আজ পাশা খেলবো রে শাম। সাইবান যখন বাড়িতে ফিরল তখন চারিদিকে নিস্তব্ধ। কোথাও না থেমে সোজা বেডরুমে চলে গেল সে। রুমের কোথাও বিরাম নেই। বিছানায় শান্ত হয়ে ঘুমোচ্ছে ছোট্ট এই চান। সাইবান থামলো, পায়ে পায়ে এগিয়ে গেল বিছানার কাছে। অপলক চেয়ে দেখলো সেই ইজানকে।
ছোট্ট শিশুটি ঘুমে আচ্ছন্ন, নরম শরীর নিঃশ্বাসের প্রশ্বাসের সাথে সাথে ওঠানামা করছে। বারান্দা থেকে আসা মৃদু আলোয় মুখটা অপূর্ব দেখাচ্ছে। সাইমন বলতে পারবে না বুকের ভিতর কেমন অনুভূতি হলো তার। বিছানার একপাশে আস্তে করে বসলো সে, একটি হাত বাড়িয়ে দিল ইজানকে ছোঁয়ার উদ্দেশ্যে, কিন্তু হাতে জমা রক্তবিন্দু চোখ পড়ায় ভ্রু কুঁচকে গেল তার। মাথা নাড়ল সে, উঠে গিয়ে বাথরুম থেকে 2 হাত খসে খসে জমাট বাঁধা রক্ত দাগ উঠিয়ে ধুয়ে নিল। তোয়ালেতে মুছে পুনরায় ফিরে এলো সে ইজানের কাছে। এবার সাহস করে একটি হাত বাড়িয়ে দিল। নমনীয় সইচা হাতের তালুর মাঝে আলতো ভাবে তুলে নিয়ে বুকে ঠেকালো। ওভাবেই বসে রইল কিছুক্ষণ। ইজান ঘুমের ঘরে ছোট্ট দুখানা হাত ছড়িয়ে সাইবানের বুক আঁকড়ে ধরল। নাজুক সত্তাটি হৃৎপিণ্ড যেন একই ছন্দে স্পন্দিত হচ্ছে তার সাথে। চোখ পচে অনুভব করলো সাইবান। ভেতরে জ্বালাময়ী ক্রোধ ধীরে ধীরে অনেকখানি শান্ত হয়ে এলো তার, যেন তপ্ত মরুভূমির বুকে হুট করে এক নদী পানি ঢেলে দেওয়া হয়েছে। অবশেষে চোখ খুলল সাইবান, ঝুঁকে ঘুমন্ত ইজানের কপালে নিজের ঠোঁট ছুঁয়ে দিল। কি যেন ভাবলো কিছুক্ষণ, তারপর হুট করে পকেট থেকে ফোন বের করে নিল। নাম্বারটা ডায়াল করলো সে, কানে চাপলো কয়েকবার, রিং পড়তে রিসিভ হলো। জন্ম নিবন্ধনে কাজ দিয়েছিলাম, কত দূর হলো? ওপাশ থেকে কিছু বলা হলো না। সাইবানের ভ্রুর মাঝে গাঢ় ভাঁজ পড়লো। ফোন চেপে ধরে শিপ পড়ল। শাহরান আলাদিন ইজান, মায়ের নাম ইরাম কিবরিয়া, বাপের নাম সাইবান আলাদিন। একটাও যদি বানানে ভুল হয়েছে তো নিবন্ধন অফিসে গিয়ে কম্পিউটার পিটিয়ে ভেঙে আসবো, মনে থাকে যেন। এ বাড়িতে ছোট্ট একটি বাগান আছে। কমলা, লেবু, মরিচ, ঢেঁড়স ইত্যাদি সবজির ছোট ছোট গাছগুলো সুন্দর বেড়া দিয়ে একপাশে পোতা হয়েছে, অপর দিকটা ফুলের জন্য বরাদ্দ। তার মধ্যে আছে গোলাপ, নয়নতারা, ঔষধি গাছের মধ্যে তুলসী, অ্যালোভেরা ইত্যাদি রয়েছে। এখানে এসে বসলেই কেমন যেন শান্তি শান্তি লাগে। ইট পাথরের শহরে এক টুকরো প্রকৃতির কোল যেন। তাই ইরাম আজ এখানে এসে বসেছে। একটা কাঠের দোলনা আছে। পরিবারের মানুষগুলো সুযোগ পেলে এখানে এসে বসে। সারিকা আর সামিয়া প্রায় ছুটির দিনে এখানে নিজে থেকেই কাজ করে। সুগন্ধার সঙ্গে ইরাম নিজেও এসেছে বেশ কয়েকবার। গাছগুলোতে পানি দেওয়ার জন্য, রান্নার জন্য সবজি সংগ্রহ করেছে। ইরাম বসেছে দোলনার উপর। ইজানকে মাত্রই ঘুম পাড়িয়েছে, তাই ছেলের উঠে পড়া তাড়া নেই। আজ তার একটু শান্তি দরকার। রাতের প্রকৃতি অনেকটাই প্রশান্ত, মৃদুমন্তর হাওয়া বইছে। ঠান্ডা একটা ছাপটা খেলিয়ে দিচ্ছে শরীরে। ইরামের গায়ের ওড়নাটা দারুণভাবে উঠছে সেই বাতাসে। খোলা চুলগুলো দোল খাচ্ছে তালে তালে। দোলনার দুলনির সঙ্গে জগৎটা ঘুরপাক খাচ্ছে ইরাম। কাঠের হেলানে মাথা ঠেকিয়ে নিষ্পলক চেয়ে আছে আকাশের দিকে। আকাশে আজ কোনো মেঘ নেই, এক ফালি চাঁদ। সেই চাঁদের পাশে জলজল করা তারারা। ইরাম চেয়েই রইল। আজকাল মানুষ বাঁচে কত বছর, অর্ধেক জীবনটাই পেরিয়ে গিয়েছে তার। অথচ জীবনের মাঝামাঝি সময়টাই এসেও সে বুঝতেই পারল না আদৌ এই জীবন সফল নাকি ব্যর্থ। ইরামের জীবন সেই 17 বছর পর্যন্ত সীমাবদ্ধ। সেই সময়টাই ছিল না কোনো বাধা। মুক্ত পাখির মতো স্বাধীনভাবে উড়েছে সে, তাড়া করেছে নিজের স্বপ্নদের। আচ্ছা, যদি ইরামের বাবা মারা না যেতেন, তবে কি আজ তার জীবনটা অন্যরকম হতে পারত? হ্যাঁ, পারত তো। বাবাদের কাছে মেয়েরা রাজকন্যা। বাবার মুখটা আজ ভীষণ মনে পড়ছে তার। আজও কি স্পষ্ট। বাবা থাকলে কি রাহাত ইহানকে ভালোভাবে মানুষ করা যেত? বাবা থাকলে কি অরণ্যর সাথে কোনোদিন তার বিয়ে হতো? বাবা থাকলে কি ইরামকে এত কিছু সহ্য করতে দিত কোনোদিন? ইরাম ঠোঁট চেপে ফেলল। অশ্রু ফোঁটা চিকচিক করলো তার চোখ জোড়ায়। অভিমান ভর করলো এক সময়কার বাবার রাজকন্যার অভিব্যক্তিতে। আকাশের তারার পানে চেয়ে সে অভিযোগ দায়ের করল। তুমি কেন চলে গেলে বাবা? কেন আমায় নিয়ে গেলে না? তোমার বুলবুলি যে অনেক কষ্ট হয় এই পৃথিবীতে। আর কিছুকাল হাতটা ধরে জীবন পথে এগিয়ে দেয়া যেত না? নীরব অশ্রু গড়ল ইরামের 2 গাল পেয়ে। মুছল না সে। বাতাসের ঝাপটায় মুখটা শীতল হয়ে উঠল, অথচ পরোয়া করল না। দুলতে লাগলো সে নীরবে। আচ্ছা, সে কি পারলে জীবনটাকে অন্যরকম করে সাজাতে চাইবে? যদি প্রার্থনা কবুল হতো, তবে কি এত সংগ্রাম, এত লড়াই, এত যন্ত্রণা সে এড়িয়ে যেত? এরা মহা বিস্ময়ে আবিষ্কার করলো জীবন তাকে দ্বিতীয় সুযোগ
দিলেও হয়তোবা সে পুনরায় একই যাত্রায় সামিল হতো, কারণ ওই ছোট্ট নিষ্পাপ অস্তিত্বটি। ইরামের জীবন যদি অন্যরকম হতো তাহলে ইজান কোনো দিন তার কোলে আসতো না। অথচ ছেলেকে ছাড়া তো এক দণ্ড চলবে না তার। কান্নার মাঝেও ছোচে মলিন হাসি ফুটল তার। ওই একই তারাদের পাশে জলজল করতে থাকা এক ফালি চাঁদের দিকে চেয়ে সে ওই ছোট্ট মুখখানি মনে করলো। ফিসফিস করে বলল, যদি দ্বিতীয় জন্ম বলে কিছু থাকতো তবে আমি আবারও বিনা দ্বিধায় দ্বিতীয়বার সেই কাঁটায় ভরা চোরাবালিতে ঝাঁপ দিতাম, যা তোমায় আমার কোলে এনে দিয়েছে।